অসম্ভব জনপ্রিয় বেশ কিছু ভাওয়াইয়া গানের অমর স্রষ্টা মহেশচন্দ্র রায়। মহেশচন্দ্র রায় একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী। পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি সহ বিভিন্ন ধারার গানে সম্মানিত নাম মহেশচন্দ্র রায়। গ্রামীণ সমাজের সুখ, দুঃখ, হাসি, কান্না, বিরহ, ব্যথা ছিল তার গানের প্রধান উপজীব্য। মহেশচন্দ্র রায়ের জীবনের কিছু মর্মান্তিক ঘটনা প্রবাহ ও তার গানের গল্প নিয়েই আজকের এই আয়োজন। ব্রিটিশ শাসনামলের বাংলাদেশের রংপুর জেলার কিশোরীগঞ্জের পুটিমারি গ্রামে বাংলা ১৩২৫ সালের ১৯শে মাঘ বা ইংরেজি ১৯১৮ সালের ১লা জানুয়ারি জন্ম হয় মহেশচন্দ্র রায়ের। প্রশাসনিক মানচিত্রে ওই পুটিমারি গ্রাম এখন স্বাধীন বাংলাদেশের নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার অধিভুক্ত। চোখে তুই সুন্দরী আইতে স্বপ্নতে তোকে দেখো তৎকরি। উত্তরের প্রাচীন জনপদ সৈয়দপুর শহর থেকে যে রাস্তাটি নীলফামারী চলে গেছে, সেই রাস্তায় পাওয়া যাবে শিমুলতলি নামে ছোট্ট এক বাস স্ট্যান্ড। এর পশ্চিম দিকে শিমুলতলি গ্রাম। এই গ্রামে ভাওয়াইয়ার আরেক কিংবদন্তি হরলাল রায়ের বাড়ি। গ্রামটি ছাড়িয়ে পশ্চিমে এগিয়ে গেলেই রেললাইন, রেললাইন পার হলেই দীঘলডাঙ্গি গ্রাম। শিমুলতলি আর দীঘলডাঙ্গি এই দুই গ্রামের মাঝখানে বারুনির ডাঙ্গা নামে বিশাল এক ফাঁকা মাঠ। এই মাঠের পশ্চিম প্রান্তেই মহেশচন্দ্র রায়ের বাড়ি। মহেশচন্দ্র রায়ের বাবা বাবুরাম রায়, মা বিমলা রানী রায়। ৫ থেকে ৬ বছর বয়সে শিশু মহেশ স্থানীয় পাঠশালায় ভর্তি হন। এর পরপরই তার মায়ের মৃত্যু হয়। পিতা ও পিতামহী তাকে লালন পালন করেন। বছর ৩ গ্রামের পাঠশালায় অধ্যয়নের পর কিশোরীগঞ্জের এক ইংরেজি স্কুলে ভর্তি হন তিনি। সেই স্কুলে বছর ৩ পড়েই ১১ বা ১২ বছর বয়সেই সমাপ্তি ঘটে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার। মহেশচন্দ্র এরপর যোগ দেন গ্রাম্য যাত্রা দলে এবং অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু মাহারা ছেলে মহেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবা বাবুরাম রায় তৎকালীন নীলফামারী মহকুমার প্রবীণ উকিল সুরত কুমার ঘোষের তত্ত্বাবধানে তাকে শহরে রেখে দেন। সেখানে কামিনী কুমার ঘোষ ও সুরত কুমার ঘোষের মাতৃহীন সন্তানদের গৃহশিক্ষক নিযুক্ত হন মহেশ।
মহেশচন্দ্র রায়ের এই সময় ঘটনাচক্রে পরিচয় ঘটে দৈনিক বসুমতী পত্রিকার লেখক বলাইদেব শর্মা এবং অবতার ও ভারতবর্ষ পত্রিকার লেখক এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারাপ্রসন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে কিছুদিনের মধ্যেই গড়ে তোলেন সখ্যতা। পরে তাদের নির্দেশেই তিনি সংগ্রহ করতে শুরু করেন প্রাচীন পুঁথি, কণ্ঠে ধারণ করতে থাকেন সেই পুঁথির অনেক গান। এই কাজে রায় সাহেব পঞ্চানন বর্মারও অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। এরপর উকিল সুরত কুমার ঘোষের মৃত্যু হলে মহেশচন্দ্র রায় নীলফামারী শহর ছেড়ে আবার ফিরে যান গ্রামে। মহেশচন্দ্র রায় গান গাইতে পারার কারণে এই সময় নীলফামারী সদর উপজেলার জয়চণ্ডী পুটিহারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়ে শুরু করেন তার কর্মজীবন। বাংলা 1344 সাল থেকে 1346 সাল পর্যন্ত 2 বছর এই স্কুলে শিক্ষকতা করার পর তিনি বিয়ের পিঁড়িতে বসেন। নীলফামারীর সঙ্গলসী ইউনিয়নের দিঘলডাঙ্গি গ্রামের গগনচন্দ্র রায়ের একমাত্র কন্যা বীণাপানি রায়ের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। তখন থেকে স্থায়ীভাবে শ্বশুর বাড়িতেই বসবাস শুরু করেন। চোখে তুই সুন্দরী অতি আইতে স্বপ্নতে তোকে দেখো তৎকরি। মহেশচন্দ্র রায়ের শ্বশুর গগনচন্দ্র রায় মারা যান বাংলা 1349 সালে। ফলে একমাত্র জামাই হিসেবে শ্বশুরের সবকিছুর মালিক হন মহেশ। এতে তিনি আরও সঙ্গীত চর্চায় মগ্ন হয়ে যান। কিন্তু কয়েক মাসের ব্যবধানে বাংলা 1350 সালে স্ত্রী বীণাপানির মৃত্যু হলে মহেশচন্দ্র 2টি নাবালক সন্তান নিয়ে পড়ে যান বিপদে। তাই বাংলা 1354 সালে তিনি কামিনী বালাকে বিয়ে করে আবার সংসার জীবন শুরু করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মহেশচন্দ্রের দ্বিতীয় স্ত্রীও 4 সন্তান রেখে মারা যান 1383 সালে। এরপর মহেশচন্দ্র রায় মাতৃহীন সন্তানদের লালন পালন করতে থাকেন অনেক কষ্টে। সন্তানদেরকে বড় করে তোলার পর শেষ বয়সে মহেশচন্দ্র সরলাবালা নামে এক বিধবাকে বিবাহ করেছিলেন। মহেশচন্দ্র রায় রেডিওতে প্রথম সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তান আমলে রাজশাহী কেন্দ্রে। তখন কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী হিসেবে রাজশাহীতে প্রতি মাসে সঙ্গীত পরিবেশন করতেন। রংপুর কেন্দ্র স্থাপনের পর যুক্ত হন রংপুর বেতার কেন্দ্রে। আমৃত্যু তিনি রংপুর বেতারে বিশেষ শ্রেণীর শিল্পী ছিলেন। রংপুর বেতারে তার শেষ অনুষ্ঠান রেকর্ড হয় 1992 সালের 4 জানুয়ারি। মহেশচন্দ্র রায়ের গানের সংখ্যা নিয়ে দ্বিমত আছে। কেউ বলেন 2500, কেউ বলেন 3000, আবার 5000ও বলেন কেউ কেউ। কিন্তু তার লেখা গানের জনপ্রিয়তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। মহেশচন্দ্র রায়ের লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে কানি ছাদ গারুনু, আকাশী আকালি, টুলটুলি রে টুলটুলি, আবো তুই মরিয়া গেলে, ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল, ধীরে বোলাও গাড়ি, কোন বিদেশি বাবরিয়ালা, ফাক্কাও করি জিউকোনা মোর, জমশালা হইচে কানারে, আঙিনা শান্তংময়ী আগলে দিগলে, তিস্তা নদীরে এই কিরে তোর খেলা, আইল কাটিয়ে জলঙ্গা বসানো ধরিবার আশায় চ্যাং, খোরা নদীর মাগুর মাছ, কাইল গেছুনু নানার ঘরে বাড়ি, রক্ত দিয়া ওরা লিখে গেছে নাম, বাংলা হামার নারী পোতা জাগারে, ও দেওরারে আম পাড়ায়া দে, ঝিকের কোটা দিয়া। হ্যাঁ, এইসব গান উল্লেখযোগ্য। এসব গান গেয়েছেন বাংলাদেশ ও ভারতের ভাওয়াইয়া গানের প্রধান সব শিল্পী। এর মধ্যে হরলাল রায়, মোস্তাফা জামান আব্বাসী, শরীফা রানী,
নাদিরা বেগম, রথীন্দ্রনাথ রায় সহ আরও অনেকে। দীর্ঘ সঙ্গীত জীবনে মহেশচন্দ্র রায়ের সান্নিধ্যে এসেছেন তৎকালীন কৃষিমন্ত্রী খয়রাত হোসেন, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, মশিউর রহমান জাদু মিয়া, আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, কবি বন্দে আলী মিয়া, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী সহ অনেক স্বনামধন্য ব্যক্তি। খ্যাতিমান এই শিল্পীর গানের টানে বন্ধু হিসেবে পাশে ছিলেন অধ্যাপক দীনেশ পাল, অধ্যাপক জাকারিয়া, মকবুল আলী, মোকসেদ আলী, KSM আশরাফুজ্জামান সাজু মিয়া, আবু নাজেম, মোহাম্মদ আলী, শাহ আফতাব উদ্দিন আহমেদ, কবি নুরুল ইসলাম কাব্য বিনোদ সহ আরও অনেকে। 1971 সালে মহেশচন্দ্র রায় আশ্রয় নিয়েছিলেন পশ্চিমবঙ্গে। অসুস্থতার জন্য স্বাধীন বাংলা বেতারে যোগ দিতে পারেননি। এই সময় তার গানের লেখা কিছু পাণ্ডুলিপি নষ্ট হয়ে যায়। মহেশচন্দ্র রায়ের লেখা ভাওয়াইয়া গান বাংলাদেশের নীতি নির্ধারকদের টনক নাড়িয়ে দিয়েছিল। 80-র দশকে সোনা ব্যাংক ধরে বিদেশে রপ্তানি করার প্রচলন ছিল। রপ্তানিকারকের এজেন্টরা বিভিন্ন লোক দিয়ে ব্যাংক ধরে তা কেটে হিমায়িত করে বিদেশে পাঠাতো। এমন ধরনের ব্যাংক কেনার আড়ত গড়ে উঠেছিল বর্তমান নীলফামারীর খয়রাত নগর রেল স্টেশনে। এই স্টেশনের পূর্ব নাম ছিল উলটপাড়া রেল স্টেশন। সেখানে আড়তদাররা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক কিনে নিয়ে ব্যাঙের মাথা ও পাক কেটে ফেলে দিত। শরীর থেকে মাথা আলাদা করার পরেও ব্যাঙ ডাকত। রেল স্টেশনের পাশে সীতানাথ নামে একজনের চায়ের দোকানে প্রতিদিন সকালে মহেশচন্দ্র বাড়ি থেকে এসে চা খেত আর আড্ডা দিত। একদিন ব্যাঙের আর্তচিৎকার শুনে তার মনে বড় কষ্ট লাগে। তাই ব্যাঙ হত্যার বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে তিনি তখনই গান লিখে গেয়ে ওঠেন, ঘ্যাঁত ঘোত চিরিত চারাত, ব্যাঙ ডাকেছে উলট পাড়াত, কাউলিয়া কাউলিয়া রে। ব্যাঙের আর্তনাদকে ঘিরে রচিত তার এই গানটি সেই সময় রংপুর বেতার থেকে প্রচারিত হলে টনক নড়ে দেশের নীতি নির্ধারকদের। পরে সরকার ব্যাঙ ধরা এবং রপ্তানি দুটোই বন্ধ করে দেয়। মহেশচন্দ্র রায়ের বড় মেয়ে মাধবীলতা রায়ের পুত্র গোপালচন্দ্র রায়ের সূত্রে জানা যায়, গোপালের মা বিয়ের দিন গাড়িতে চড়ে যখন শ্বশুর বাড়িতে আসছিল, এই সময় ছইওয়ালা গরুর গাড়ি থেকে বারবার বাবার বাড়ির দিকে তাকাচ্ছিল তার মা। মেয়ের সেই তাকানোর আকুতি ঘিরে তার নানা গান রচনা করেছিলেন। ধীরে বোলাও গাড়ি রে গাড়িয়াল, আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিয়া নেও রে মুই, দয়াল বাপের বাড়ি। এই গানটি রংপুর বেতারে মহেশচন্দ্র রায়ের কণ্ঠে প্রচারিত হলে দেশ জুড়ে নারী সমাজের হৃদয়ে ব্যাপক নাড়া দিয়েছিল। মহেশচন্দ্র রায়ের লেখা গান নিয়ে ধীরে বোলাও গাড়ি প্রথম খণ্ড। এই গ্রন্থটি 1993 সালের 2রা সেপ্টেম্বর প্রকাশ করে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি। 2003 সালে বাংলা একাডেমি প্রকাশ করে জেসমিন আরা মহেশচন্দ্র রায়ের গান। 2010 সালে শিল্পকলা একাডেমি প্রকাশ করে ভাওয়াইয়া শিল্পী মহেশচন্দ্র রায়ের জীবনী ও গান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় শিল্পীর গান ও জীবনী। ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার আর্কাইভসে সংরক্ষিত আছে তার গানের সুর। 1986 সালে তিনি রংপুরে সংবর্ধিত হন। মহেশচন্দ্র রায়
1358 পর্যন্ত দারোয়ানি ঋণ সালিসি বোর্ডের সদস্য ছিলেন। এছাড়াও সঙ্গলসী জুট কমিটির চেয়ারম্যান, ইউনিয়ন ফুড কমিটির সাধারণ সম্পাদক, রেলওয়ের হোমগার্ড ক্যাপ্টেন ও পরে পাকিস্তান আমলে ইউনিয়ন কাউন্সিলের সদস্য পদেও নিযুক্ত থেকে জনসেবায় আত্মনিয়োগ করেছেন। মহেশচন্দ্র রায় গ্রাম বাংলার মানুষের চিরায়ত প্রেম, ভালোবাসা, সুখ দুঃখ বেদনা, আশা আকাঙ্ক্ষার কথা খুব সহজ ও সরলভাবে এবং অত্যন্ত আবেগ ও দরদি শব্দ দিয়ে লিখে গেছেন এবং তার সাথে সাথে তিনি গেয়েছেন বলেই তার গানগুলো মানুষের হৃদয় ছুঁয়েছে। নীলফামারী সদরের সঙ্গলসী ইউনিয়নের দিঘলডাঙ্গি গ্রামের গগনচন্দ্র রায়ের কন্যা বীণাপানি রায়কে বিয়ে করে সেই যে শ্বশুরবাড়িতে থাকা শুরু মহেশচন্দ্র রায়ের, জীবনের পরন্ত বেলাও কেটেছে তার এই বাড়িতেই। ওই বাড়িতেই অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহেশচন্দ্র রায় 1993 সালের 29 জানুয়ারি 75 বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।